আরোহী জলদি করে কেটে পড়ে। শুভ্র আরোহীর কথাগুলোতে নিঃশব্দে হেসে ফেলে। আরোহী চলে গেছে। হাসতে হাসতে একটু পর শুভ্রর মুখে বিষাদের ছায়া ভর করে। না, সে নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তার নিষিদ্ধ অনুভূতি এগুলোকে নিজের মনে রাখার চেষ্টা করবে। কালকে শিলার কথা মতো সময়ের বহতায় নিজেকে সামলে নেবে। এখন সেই সময়টা কতটা দীর্ঘায়িত হবে তা জানা নেই। পরের দিন সকালেই শুভ্র ও আরোহী সুব্রতের বাসায় যায়। বিয়ের অন্য আচার অনুষ্ঠান পরে করা হবে। আরোহীদের পরীক্ষার পরে শুভ্র আরোহীকে বাড়িতে নামিয়ে দিয়ে সেখান থেকে হসপিটালে চলে যায়। গাড়িতে দুজনের কারোরই কথা হয়নি। আরোহী কাল থেকে নিজের ক্লাসে যাবে। পরীক্ষার আগের ইম্পর্টেন্ট ক্লাসগুলো করবে। এদিকে নীর ও মেঘ দুই ভাই তো একসাথে ভার্সিটিতে যায়, যেহেতু দুজনেই একই ভার্সিটির শিক্ষক। ভার্সিটিতে দুজনেই নিজেদের ডিপার্টমেন্টে ছাড়াও অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কাছেও তারা প্রসিদ্ধ। দুই ভাই একসাথে ভার্সিটিতে ঢুকলো। গ্রাউন্ডের করিডোর দিয়ে যাওয়ার সময় তো মেয়েরা অনেকেই তাকিয়ে আছে। সাদিয়া ও সাবিলা দুজনেই তখন করিডোরে ছিল। সাদিয়া ফার্মেসিতে মাস্টার্সে আর সাবিলা অনার্স থার্ড ইয়ারে ফার্মেসিতে। দুজনেরই আজকে এই সেমিস্টার ফাইনাল ছিল। সাদিয়ার আর একটা সেমিস্টার পর মাস্টার্স শেষ হবে। সাবিলা ফোর্থ ইয়ারে উঠবে। নীর ও মেঘ করিডোর থেকে লিফটে উঠে যাওয়ার পর মেয়েরা একে অপরের সাথে তাদের নিয়ে চর্চা করছে। তারা সবাই এই দুই ভাইয়ের উপর গ্রাসিত। হবে নাই বা কেন? দুই ভাই ফর্সা ও সুঠাম শারীরিক গঠনের। তাদের দুই ভাইকে চিনতে অসুবিধা হয়, কিন্তু তাতে কি, ভার্সিটিতে তারা সবার প্রিয়। নীর আজকে ব্লু শার্ট আর কালো প্যান্ট, আর মেঘ আজকে কফি কালারের শার্ট আর কালো প্যান্ট পরেছে। মেয়েগুলো ওদের নিয়ে এত রোমান্টিক আলোচনা সাদিয়া ও সাবিলার কারোরই পছন্দ হচ্ছে না। সাদিয়া সাবিলা দেখে যে পাঁচজন মেয়ে বেশি এক্সাইটেড দেখাচ্ছে মেঘ ও নীরকে নিয়ে, তাদের মধ্যে এই দুইজন ফার্মেসি ডিপার্টমেন্টেরই জুনিয়র, আর বাকিরা অন্য ডিপার্টমেন্টের। সাদিয়া ও সাবিলা দুইজনে ওই মেয়েগুলোর কাছে যায়। ওদের কাছে গেলে জুনিয়র দুজন সালাম দেয়। সাদিয়া জিজ্ঞেস করে, কোন সেমিস্টার? জুনিয়র দুজন বলে, তার মানে থার্ড ইয়ারে উঠবে? কথাটা বলেই সাদিয়া ও সাবিলা একে অপরের দিকে তাকায়। সাবিলারও জুনিয়র ওরা, তবে সাবিলা তা আগে খেয়াল করেনি। সাদিয়া বলে, আর তোমরা তিনজন ডিপার্টমেন্টের জুনিয়র দুজনের সাথে তিনজনকে? ওদেরই মধ্যে একজন বলে সে সিএসসি, আরও দুজন বলে তারা জেনেটিক্স। যে সিএসসি তার দিকে সাদিয়া তীক্ষ্ণ চোখে তাকায়। মেয়েটা ভালোই মডার্ন, ওড়না ছাড়া হাঁটু পর্যন্ত লেডিস শার্ট ও টাইটস। অবশ্য প্রাইভেট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট মডার্ন, এমন কিছু হালটা মডার্ন ও কিছু নর্মাল ড্রেস কোডের স্টুডেন্ট আছে। আর এখানে সাদিয়ার সামনে দাঁড়ানো বাকি চারজনের ওড়না আছে, কিন্তু সিএসসির মেয়েটার নেই। সাদিয়া মনে মনে সিনিয়র হিসেবে আফসোস করছে। কেন র্যাগিং নেই? পাবলিক ভার্সিটি হলে সামনের মেয়েটা প্যাদানি খেত মাস্ট, আর এই মেয়ে কি না তার নীরকে নিয়ে কী সব ভাবে। হট করেই সাবিলা বলে, এই ওড়না ছাড়া মেয়ে শোনো, আমার ভাসুরের দিকে নজর দেবেন একদম। আমার ভাসুরের বউ আছে, বুঝেছো? মেয়ে পাঁচটা অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাদের ওই অবাকতার মাঝে খিঢালতেই সাদিয়া বলে, আর আমার দেবরের দিকে তাকাবা না, আমার দেবরেরও বউ আছে। কথাগুলো বলেই সাদিয়া ও সাবিলা সেখান থেকে ভাব নিয়ে চলে আসে। পেছনে যে মেয়েগুলো তা বলদের মতো কিছু না বুঝেই দাঁড়িয়ে আছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। দুজনের মনোভাব এটা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাতের বেলা ধ্রুব আয়নাকে মেসেঞ্জারে পায়নি, আর না পেয়েছে কল করেও নাম্বার বন্ধ পাচ্ছে। ধ্রুব ভয় পাচ্ছে কোনো ঝামেলা টামেলা আবার হয়নি তো। আর আয়না ফোন অফ করেই পড়াশোনা করছে। অ্যানাটমি এই দুইটা কঠিন টপিক ওর মনে থাকছে না, তাই সেগুলোকেই আধ ঘন্টা ধরে পড়ছে। একটা পরেই তো আরেকটার কিছুই মনে থাকছে না। পড়ার সাথে সাথে অ্যানাটমির উদ্ভাবককে বকছে, দূর দূর, কে বলেছিল এত কঠিন কিছু লিখতে? মনেই থাকে না আমার। আর আমার গুণধর বোনের নাকি অ্যানাটমি পড়তে ভালো লাগে। কি মনোযোগ দিয়ে সে অ্যানাটমির ক্লাস করে, যেন একটু মনোযোগ সরালেই তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ধ্রুব এদিকে আয়নাকে ফোনে না পেয়ে আরোহীকে ফোন করে। ধ্রুব জানে না যে আরোহী শুভ্রদের বাড়িতে এখন। সে ভাবছে এখনও হয়তো আরোহীদের বাড়িতেই আছে। কাল রাতের পর আর ফোন করা হয়নি। আজ সারাদিন ধ্রুবের
হাসপাতালে ওয়ার্ডে ডিউটি ছিল এবং এই কথা আয়নাকে বলেছিল সে। আরিফও তখন অ্যানাটমির একটা টপিক নিয়ে বসে বসে কলম চাবাচ্ছে। বিয়ের আগে ক্লাসগুলোতে এই টপিক পড়িয়েছিল, কিন্তু আরোহী তখন নিজের জীবনে ঘটে যাওয়া ট্রায়াঙ্গেলে ফেসেছিল যে ওর মনোযোগ কম ছিল, আর তাই পড়াটা এখন মেমোরাইজ করতে পারছে না। আরোহী ভাবছে, ইস, কেউ যদি একটু বুঝিয়ে দিত তাহলে আমার আর প্রবলেম হতো না। হঠাৎ রিংটোনের শব্দে ফোন হাতে নেয়। ফোনের স্ক্রিনে ধ্রুবের নাম্বার দেখে সে এক ভ্রু সামান্য উঁচু করে, এরপর কল রিসিভ করে। হ্যালো পূর্ব, বাহ, আজকে তোমার বউকে ছাড়া শালিকে মনে পড়লো কেন? অপর পাশ থেকে ধ্রুব খানিকটা হাসে, তারপর বলে, শালিকে তো সবসময় মনে রাখি, তবে শালি যে তার প্রাণ পুরুষে ভিভর হয়ে আমাকে পাত্তাই দেয় না। আরোহী হেসে ফেলে, ধ্রুবও হাসে। এরপর ধ্রুব আরোহীকে বলে, তা মিসেস শালিকা, আমার বউটারে একটু ফোন দেওয়া যাবে? তাকে আমি ফোন করি, ফোন বন্ধ পাচ্ছি। আরোহী বলে, ওফো দুলা ভাই, আপনার বউ তার বাপের বাড়ি আর আলী তার শ্বশুর বাড়ি। ধ্রুবর মনে খানিকটা বিষণ্ণ হয়, তারপর বলে, কখন এলে ও বাড়ি থেকে? এই তো সকালে শুভ্র ভাই নামিয়ে দিয়ে হসপিটাল চলে গেল। আসার সময় আমার বই আর নোটসগুলো নিয়ে এসেছি। আরোহীর প্রত্যুত্তরে ধ্রুব বলে, তোমার বোনের সাথে এখন কিভাবে যোগাযোগ করি বলো তো? আরোহী টিটকারির স্বরে বলে, একটু আগে না বললা আমি তোমারে পাত্তা দিই না, তাহলে এখন কি? হ্যাঁ, ফোন তো করেছো তারে ফোনে না পেয়ে, এমনি কি আর আমারে মনে পড়ে তোমার? আরোহীর কথা বলার সময় শুভ্র রুমে ঢুকে। আরোহীর শেষের কথাটা সে শুনতে পায়। সে বিনা শব্দেই রুমে ঢুকে। আরোহী এখনও শুভ্র আসার আভাস পায়নি। আরোহী আবারও বলে, এখন তো আমারে আর মনে পড়ে না তোমার। আরে কি বলো, তোমারে কি ভোলা যায়? তুমি 10টা না 5টা না আমার একমাত্র গন্ডিশালী। ধ্রুবের এমন কথায় আরোহী খিলখিল করে হেসে ওঠে। ফোনের অপর পাশ থেকে ধ্রুবও হাসছে। হ্যাঁ, শুভ্র, সে তো হাসির শব্দে আরোহীর দিকে নজর দেয়। হাসিটা তার ভালো লেগেছে। সে আরোহীকে এইভাবে হাসতেই তাদের রিসেপশনের দিন দেখেছিল, কিন্তু এর আগে কখনো দেখেনি বড় হবার পরে। দেখবি কী করে? আরোহীর সাথেই তার দেখাই বা কয়দিন হয়েছে। দেখা হলেও রাগী, প্রতিবাদী, গম্ভীর এইভাবেই দেখেছে। তাছাড়া শুভ্রর মনের খবর জানার পর আরোহী শুভ্রর সামনে বেশি একটা যেত না। রিসেপশনের দিন শুভ্র আরোহী ও আয়নার হাসির মধ্যে পার্থক্য করেছিল। আরোহী হাসলেই দুই ঠোঁটের কোণে সামান্য গর্ত হয়, আর আয়নার শুধু ঠোঁটের বাম কোণে সামান্য গর্ত হয়। হঠাৎ শুভ্র মনে প্রশ্ন উদয় হয়, কার সাথে হাসছে? ফোনের অপর পাশের ব্যক্তিটাকে ছেলে না মেয়ে? সম্বোধন শুনে তো মেয়ে মনে হয় না। বড় বোনের মধ্যে শুধু রিয়ানা আপুকেই তুমি করে বলে, আর বাকিদের সবাইকে তুই করে। আর রিয়ানা আপু তো পাশের রুমে, তাহলে? শুভ্র এত ভাবনার মাঝেই আরোহীর মুখে পুলকিত স্বরে শোনা যায়, তুমি ভালোবেসে যা বলো তাতেই আমি খুশি। যার ভালোবেসে কিছু বলার কথা সে যখন নির্বাক, তখন তোমার এই ডাকটাই বা কম কিসে? অন্তত আমার মন ভালো তো করতে পারে। শেষের কথাগুলো বলতে বলতেই আরোহীর মুখে নেমে আসে বিষণ্ণতার আধার ছায়া। অপর পাশে ধ্রুবেরও মন খারাপ হয়ে যায়। ধ্রুবের ভালো লাগে না হাসিখুশি মেয়েটাকে এভাবে দেখতে। ধ্রুব ভাবে, এই এক ভালোবাসা মেয়েটার হাসি কেড়ে নিয়েছে। মেয়েটার নিজেকে তার শুভ্র প্রেমিকের শুভ্র রঙে রাঙাতে যে কখন যে বিভোর হয়ে গেছে তা মেয়েটা নিজেও বুঝতে পারেনি। এমন বিস্কারতিবিহীন ভালোবাসার শব্দগুলোকে মালাতে সাজাতে গিয়ে এখন শব্দমালা ছিঁড়ে শব্দগুলোকে বিচ্ছিন্নভাবে হারিয়ে ফেলেছে। এখন যার উদ্দেশ্যে এত শব্দ আয়োজন করেছিল, হৃদয় কুটিরে সেই মানুষটাকে স্বয়ং খুঁজে নিতে হবে হারিয়ে যাওয়া শব্দগুলোকে, আর তারা আবার দুজন মিলে গাঁতে ভালোবাসার শব্দগুচ্ছরের মালা। ধ্রুবর নরম সুরে বলে, খুব বেশি ভালোবাসো তাই না? আরোহী হাসল। তার ভালোবাসার গভীরতা তো সে নিজেই মাপতে জানে না। সে শুধু জানে ভালোবাসে, শুধু ভালোবাসে, তবে অব্যক্তভাবে। আরোহী বলে, হ্যাঁ ভালোবাসি, অনেকটাই ভালোবাসি। শুভ্র এতক্ষণ আরোহীর কথাগুলো শুনছিল। ফোনের অপর পাশে ব্যক্তিটাকে সে জানে না, তবে কপাল কুঁচকে সে বোঝার চেষ্টা করছিল দরজা থেকে কিছুটা সরে এসে। আরোহী টেবিলে বসে পড়ছিল আর রুমের দরজা খোলা রেখেই। টেবিলটা খাটের পাশে আর ব্যালকনির দরজার পাশে। টেবিলের সামনে জানালা। আরোহী মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে শুভ্র ক্ষিপ্ত হয় কিছুটা। সে তার হাতের ব্যাগটা খাটে ছুঁড়ে মেরে আরোহীর কাছে যে কান থেকে ফোনটা কেড়ে নেয়।
তার খেয়ালই নেই ব্যাগে যে ল্যাপটপ আছে।